তোমাদের এক্সট্রা কিছু ট্রিক্স বলে এইচএসসি লাইফে যেগুলো তোমাদের ফলো করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে একটা মোটিভেশন দিতে চাই। তোমাদের জন্য মোটিভেশনটা হয়তো বা বুয়েট না, তোমাদের জন্য মোটিভেশনটা হয়তো বা ডিএমসি না, তোমাদের জন্য মোটিভেশনের জায়গা হলো কার্জন হল। কিন্তু এই কার্জন হলের সামনে দিয়ে যেদিন আমি প্রথম যাচ্ছিলাম, যেদিন আমি প্রথম এই জায়গাটাতে যাই, টিএসসি, ঠিক আছে, এটা হলো ঢাবির টিচার স্টুডেন্ট সেন্টার। এই টিএসসির সামনে বেশ কিছু চায়ের দোকান আছে। তো এই জায়গাটাতে যখন আমি যাই, পুরো এরিয়াটা খুঁজে, তুমি দেখবা যে বুয়েটের পাশ দিয়ে যাওয়া যায়, ডিএমসির পাশ দিয়েও যাওয়া যায়, এবং ঢাবির সাথে এটা। তো তিনটা গোটা বাংলাদেশের টপ ইনস্টিটিউশনের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টরা এই জায়গাটাতে পড়তে পারে, এই জায়গাটাতে আসতে পারে, এই জায়গাটাতে চা খাইতে পারে। যদিও এখন বুঝি যে কেউ আসতে পারে, বাট এই তিনটা ইনস্টিটিউশন কিন্তু এক জায়গায় আসছে। এই কার্জন হলের সামনে বসা ঢাবিয়ান পরিচয় দেওয়াটা অনেক গৌরবের বিষয়, এবং অনেক খারাপ স্টুডেন্টও এই সুযোগটা পাইতে পারে যদি সে ইনাফ পরিমাণে পড়াশোনা করে। তো আমি তোমাদের উদ্দেশ্যে প্রথম যে চ্যালেঞ্জটা দিব সেটা হলো, যদি তোমরা ভালো মতো পড়াশোনা করো, তোমাদের কিন্তু পড়াশোনা জাস্ট একটা জায়গাতে, সেটা হলো বাংলা, ইংলিশ আর জিকে। এই তিনটা সাবজেক্ট যদি তুমি ভালো মতো পড়াশোনা করো, আমাদের যারা হলো একাডেমিক অ্যাডমিশন কোর্সে আসো, এই যে একাডেমিক অ্যাডমিশন কোর্স, ওখানে কিন্তু অ্যাডমিশন ক্লাস পাবা আগে থেকে, বাংলা ইংলিশ জিকের ক্লাস। তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, প্রথম চ্যালেঞ্জ, তোমরা তো ভাইয়া 26 ব্যাচ, রাইট? সো 25 ব্যাচ হলো নেক্সট ইয়ারে অ্যাডমিশন প্রিপারেশন নিবে। তুমি এই চ্যালেঞ্জটা নাও যে যদি তুমি 25 ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করতে পারবা কিনা। ফার্স্ট ইয়ারে থাকতে অ্যাডমিশন কোচিং যদি কেউ করে, তারে ঠেকানোর ক্ষমতা, তারে শুধু বাধা দিতে পারে একমাত্র আল্লাহ, এর বাইরে তার চান্স কোনোভাবে ঠেকে না। আল্লাহ চাইলে তার চান্স হবে। তুমি যদি ইনাফ ভালো পরিমাণে পড়ো, রেগুলার টাইম দাও, তাহলে কিন্তু তুমি এই চ্যালেঞ্জটা একসেপ্ট করতে পারো। সো যারা যারা চ্যালেঞ্জটা একসেপ্ট করতেছো যে সিনিয়র ব্যাচের সাথে আমি কোচিং করব, তারা অবশ্যই কমেন্টে লিখবা চ্যালেঞ্জ একসেপ্টেড। একজন লেখছে মোটিভেশন ইকুয়ালস টু ম্যাস্টারবেশন, অবশ্যই সত্য, কারণ মোটিভেশন ইনস্ট্যান্টলি থাকে, কিছুক্ষণের জন্য ফায়ার আপ করে, বাট মোটিভেশন যেটা শুরু করতে পারে সেটাকে আমি বলি একটা স্পার্ক মেথড, ঠিক আছে? আমি তোমাকে মোটিভেশন আর ম্যাস্টারবেশনের মধ্যে পার্থক্যটা দেখাই। এই যে এটা হলো বোমা, এটা হলো বোমা সুতলি, ঠিক আছে? তো তুমি যদি বোমাটা বাস্ট করতে যাও, তোমাকে এখানে আগুন ধরাইতে হবে। এই আগুনটা হইলো মোটিভেশন, ঠিক আছে? এবং এই যে বোমাটা বাস্ট হবে, এখান থেকে যে একটা বিস্ফোরণ হবে, এই বিস্ফোরণটা হলো ডিসিপ্লিন। সো তোমাকে যেটা করতে হবে, আগে মোটিভেটেড হইতে হবে, দেন তোমাকে মোটিভেশনটাকে ডিসিপ্লিনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আর্টসে কে জিপিএ 5 পাওয়া যায়? জিপিএ 5 কেন, আর্টসে বোর্ডে ফার্স্ট হওয়া যায়, ঠিক আছে? আর্টসের অপশনাল সাবজেক্ট নিয়ে কিছু বলবো। আচ্ছা, তারপরে ভাই আমি কিছুদিন লেট হবে কোর্স নিতে, আমি কি ডিসকাউন্ট পাবো? একটা ভালো সময় পর্যন্ত ডিসকাউন্টের টাইম দিব, সেই টাইমের মধ্যে নিতে পারলে অবশ্যই ডিসকাউন্ট পাবা। ওকে, মেলাজন বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর্টসের মানুষজনের এই এনার্জিটা ভালো লাগলো। ভাই আইবিএ নিয়ে কিছু বলেন। বলবো, আইবিএ নিয়ে একটু পরে বলবো, বাট আমি আগে তোমাদেরকে কিছু ট্রিক্স শিখাই দেই, এক্সট্রা কিছু ট্রিক্স যেগুলো তুমি এইচএসসি লাইফে ইউজ করতে পারো। প্রথম কথা হলো সলভ দেখা। সলভ দেখা মানে কি? তোমাদের জন্য যে অ্যাডমিশনের গাইডগুলো আছে, যেমন সে টু সে, আমাদের বিডি ইউনিট অ্যানালাইসিস বই, হ্যাঁ, এই যে দেখো বিডি ইউনিট অ্যানালাইসিস বই, এই বইটা যদি তুমি শুরু থেকেই দেখো, তোমাদের তো বাংলা ইংলিশ জিকে, সায়েন্সের পোলাপানদের ভার্সিটি একরকম, মেডিকেল একরকম, ইঞ্জিনিয়ারিং একরকম, বাট তোমার জন্য কি বাংলা ইংলিশ জিকের এমসিকিউ, আর তো কিছু না। তো শুরু থেকে যদি তুমি এই অ্যাডমিশন গাইডগুলো দেখতে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য গেমটা অনেক ইজিয়ার হয়ে যাবে। তোমাদের লেকচার শিটে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয়, সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস। দেখো বাবারা, তোমরা যখন অ্যাডমিশনে বসবা, তোমরা যখন এইচএসসি তে বসবা, তোমরা যখন কলেজের এক্সামে বসবা, হোক সেটা সমাজ বিজ্ঞান, হোক সেটা সমাজকর্ম, হোক সেটা আইসিটি, হোক সেটা বাংলা ইংলিশ, প্রত্যেকটা কোশ্চেন কমন পাওয়া সম্ভব জাস্ট একটা পদ্ধতিতে, সেটা হলো কিউএনএ করা। বিগত 4-5 বছরের কোশ্চেন দেখা, আমাদের বইগুলা, আমাদের ক্লাসগুলা, আমাদের নোটগুলা, আমাদের স্লাইডগুলা প্রতিটা একটা টার্গেট করে বানানো, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু লাগে ততটুকু। বাট তুমি যদি আমাদের ক্লাস না করো, বই না কিনো, কোনো সমস্যা নাই, জাস্ট মেক শিওর প্রতিটা এক্সামের আগে, হোক সেটা অ্যাডমিশন, হোক সেটা কলেজ, হোক সেটা এইচএসসি, কোশ্চেন অ্যানালাইসিস করতেছো। এর পরবর্তীতে প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা, অর্থাৎ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। দেখো তোমাদের কি আবারও বলতেছি, বাংলা ইংলিশ জিকের এমসিকিউ, রাইট? তো আমি যদি বাংলা একটা চ্যাপ্টার পড়ার পরে আমি আমার লেকচার শিট থেকে বা আমার যে বইটা আছে বা আমার যে কোর্সটা আছে, কোর্স থেকে দেখো, এই যে কোর্সে যে আমি প্রথমে একটা একাডেমিক ক্লাস করলাম বাংলা, দেন আমি ওটার উপর অ্যাডমিশন ক্লাস করলাম, হবে না? তাহলে যদি আমি প্যারালালি অ্যাডমিশনের পড়াটা দেখতে থাকি, তাহলে অবশ্যই আমি বাকিদের চাগায় যাব। কারণ একে তো মানুষজন আমাকে আর্টস আর্টস বলে মেলা অপমান করবে, তাদের অ্যান্সারটা কি দিতে হবে না? অবশ্যই দিতে হবে। এরপরে আসো, সেটা হলো রেসিডুয়াল ভলিউম বাড়ানো। রেসিডুয়াল ভলিউম কি? দেখো আমি যদি নিঃশ্বাস ছাড়ে দেই,
পুরোপুরি ছেড়ে দিলাম, তারপর আমার বুক কি দাবে গেছে? না, কিছু একটু অবশিষ্ট আছে। এটাই হলো রেসিডুয়াল ভলিউম। যে তুমি যদি একটু চিন্তা করো যে আজকে ঢাবি, কালকে যাবি, পরপর ইউনিটের পরীক্ষা হইতে আছে, কিন্তু তুমি যদি আজকে চিন্তা করো যে না আমাকে জিকে প্রতি এক্সামের আগে রিভিশন দিতে হবে, বাংলা প্রতি এক্সামের আগে রিভিশন দিতে হবে, কখনো আগাইতে পারবে না। কিছু ক্ষেত্রে আমাকে উইদাউট প্রিপারেশন এক্সাম দিতে হবে রিভিশন না দিয়ে, এইটাকে বলা হয় রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম তখনই বাড়ানো যায় যখন আমি উইদাউট প্রিপারেশন এক্সাম দিব। সো কিছু এক্সাম তুমি লাইফে রাখবা প্রিপারেশনের আগে আগে, যেগুলো তুমি রেসিডুয়াল ভলিউম বাড়াবে। এরপর হলো রিভিশন ম্যাটেরিয়াল। লাইফে রিভিশন দেওয়া নিয়ে অনেক প্যারা খাবা, যে এত বড় ইসলামের ইতিহাস পড়লাম, এই যুদ্ধে কে কারে মারছে, কয় হাজার ছিল, মাথা ফাটে যাচ্ছে। এই রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে, দুইটা আই আর ডাব্লু, দুইটা সেট চিন্তা করো। এই দুইটার কমন পার্টটা হইলো গিয়া আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট টপিক এবং যেগুলো আমার উইক পয়েন্ট। এখন আমি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজিকে নিয়ে সারাদিন পড়লাম, কিন্তু পরীক্ষার হলে চলে আসছে মাওলানা ভাসানী আসামের সময় কি আন্দোলন করছিল, তখন কিন্তু মারা। এখন আমার ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির কাহিনীটা আমি দুর্বল, এটা আমি অনেক বেশি পড়তেছি, বাট আলটিমেটলি আমার ইম্পর্টেন্ট কিন্তু ভাসানীর পার্টটা। সো প্রথম টার্গেট থাকবে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমিও পারি না, এটা হলো আমার রিভিশনের প্রায়োরিটি নাম্বার 1। রিভিশনের প্রায়োরিটি নাম্বার 2 হলো ইম্পর্টেন্ট টপিক গুলা, লাস্টে আসে পড়বা আনইম্পর্টেন্ট উইক পয়েন্ট গুলা। তো এগুলো তুই কোথা থেকে জানতে পারবি? তোমাদেরকে শুরুতে এই জন্য কিন্তু সাজেশন দিয়ে দেওয়া হয়, একটা চ্যাপ্টার পড়ার পরে সাজেশন দেখবা, বিনা কারণে অযথা অন্য টপিক পড়বা, কিন্তু ওটাতে এত বেশি ইমফেসিস দিবা না। মোটা বই, কম্বাইন বই, দেখো যদিও এটা সায়েন্সের মানুষজন করে, বাট আর্টসে অতি উৎসাহী মানুষজন থাকে। 2-3টি রাইটার পড়ার দরকার নাই, তোমার দরকারই লাগে না। যদি পড়ো, একটা রাইটার পড়ার পর অন্য রাইটার থেকে ইনফরমেশন এক বইতেই ঢুকাই দিবা কাটে মাটে। সামারাইজিং নোট কি? দেখো আমার ক্লাস করার পরে যদি কেউ কোনোদিন ক্লাসের নোট পোস্ট করো, বাতা ভাঙে দেবো কিন্তু, ঠিক আছে? আমি কোনো ক্লাসের নোট পোস্ট করা পছন্দ করি না। আর তুমি যে নোটটা করবা সেটা হলো ক্লাস থেকে, ক্লাসটা বুঝার সাথে নিজের কিছু নোট করবা, অত রং চং মাখায় না। এটাকে আমরা বলি সামারাইজিং নোট। এটা শুধুমাত্র ক্লাসটার টাইমটাকে করবা, ক্লাসের পরে একবার পড়বা, তারপর থেকে শেষ। কোনোদিন নোট পড়ে পরীক্ষা দিতে যাবা না, একদম ধরা খাবা। এরপরে বোগাস প্র্যাকটিক্যাল, তোমাকে প্র্যাকটিক্যাল আছে কিনা জানি না, ওয়াজে দেখা গো প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, ভূগোল টুগোলের প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হবি না, পড়িস আর্টসে আবার এত লাফাস কেন? 1 নাম্বার কথা। প্র্যাকটিক্যাল নিয়ে এত পাগল হওয়া যাবে না। প্র্যাকটিক্যাল ইজ এ আনইম্পর্টেন্ট শিট ইন বাংলাদেশ। যদি পারো অন্য কারোদের লেখাও, তারপর সাড়ে সাইডনেস ছাড়ে দাও। প্র্যাকটিক্যালের মার্ক নিয়ে কোনোদিন ঝামেলা হবে না। আমরা ব্যাচ অফ করে দিছি, আমরা ব্যাচ অফ করে দিছি। তারপর হলো স্টাডিমেট। স্টাডিমেট মানে এমন না যে বেডি, হ্যাঁ বেডি না, হ্যাঁ স্টাডিমেট মানে পোলা হলে পোলা, মায়া হলে মায়া। এমন একজন মানুষ যার সাথে আমি পড়াশোনা করব, যার সাথে আমার একটা হেলদি কম্পিটিশন থাকবে। আমার স্টাডিমেট ছিল আমার বন্ধু জিহাদ। আমরা অ্যাডমিশন টাইমে একই রুমে থেকে পড়াশোনা করছি, এবং ও এখন কুয়েটে পড়তেছে, আমি এখন বুয়েটে পড়তেছি। তো আমাদের মধ্যে যেটা ছিল যে আমি পড়তে যখন চাইতাম না, ও আমাকে মোটিভেট করতো, ও যখন পড়তে চাইতো না, আমি তখন মোটিভেট করতাম। এখন এখন যদি একসাথে স্ন্যাক্স খাওয়ার জন্য তোমরা স্টাডিমেট বানাও, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পড়াশোনা হবে না। এরপরে হলো মেন্টরশিপ। দেখো বাংলাদেশে আর্টস, কমার্স, সমাজকর্ম, ইসলামের ইতিহাস, মনোবিজ্ঞান এইসব নিয়ে গাইডলাইন দিবে যে কেমনে পড়া উচিত। এটা জীবনে দেখছো সবাই কি নিয়ে চিল্লায়? বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে। বাট আজ তো আগে পাশ করিবা লাগবে, আগে তো এইচএসসি পাশ করিবা লাগবে, তাই না? তো পাশ করার জন্য আমাদেরকে একজন মেন্টর লাগবে। কেন পাশ করার জন্য মেন্টর লাগবে? মানে মেন্টর হলে এমন, এই যে আমি যে তোমাকে বলতেছি এমনে পর, অমনে পর, এখানে পর, ওখানে পর, তোমাদের জন্য এই যে যেমন পলিটিক্যাল নেতারা দেখা যায় না, আপনারা একে ভোট দিবেন, ও আমার ওই এলাকার ছেলে, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, এই এলাকার ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, ঠিক আছে? যাই হোক, একটা মেন্টর রাখবা। অনলাইনে মেলাজন মেলা ট্যাকটিক্স দিবে, কেউ ভুল না। প্রত্যেকের জন্য এক একটা করে নির্ধারিত ওয়ে আছে। কেউ জিকে ছবি দেখে, ভিডিও দেখে মনে রাখতে পারে, কেউ চোখ কান বন্ধ করে জোরে জোরে পড়লে মনে রাখতে পারে। বাট ডু দ্য থিং দ্যাট ওয়ার্কস ফর ইউ, ডু দ্য থিং দ্যাট ইউর মেন্টর সেজ। একটা ধরবে, একটার মধ্যেই থাকবা। 14 জায়গায় 14 কথা শুনবা, তারপর মারা খায় ভূত। তারপরে আসো মেন্টাল প্রিপারেশন। দেখো বাবারা, তোমাদেরকে একটা কথা বলি, তোমার জীবনে সবচেয়ে বড় অস্ত্র হলো এই মাথাটা। তোমার এই ইন্টার লাইফে মেলা রকম ঝামেলা আসবে, পার্সোনাল প্রবলেম আসবে, ফ্যামিলি প্রবলেম আসবে, পড়তে ইচ্ছা করবে না, পড়া মনে থাকবে না, ফেল করবা, কলেজের পরীক্ষা দিতে যেতে পারবে না, অসুস্থ হবা, চান্স পাবা না, মেলা ঝামেলা হবে। তো এই পুরা জিনিসটার মধ্যে কিন্তু মেন্টাল প্রিপারেশন ইজ এ পার্ট অফ দ্যাট। নিজেকে মেন্টালি রেডি করবা, মেন্টালি একটা স্ট্রং পুরুষ মানুষ হবা, একটা স্ট্রং মেয়ে মানুষ হবা। অর্থাৎ ছোটখাটো চাপে ভাঙ্গে পড়বা না। যে কোনো সময় যে কোনো পড়া কঠিন লাগলে বলবা, তুই যদি পারিস আরামজাদা, আমি পারবো না। তুই ঢাবিতে চান্স পাইলে আমি পাবো না। তুই তুই ফির কে রে? তোর মধ্যে কি এক্সট্রা আছে যেটা আমার মধ্যে নাই? আমার মধ্যেও সেম জিনিস আছে, আমিও পারবো। এই মেন্টাল প্রিপারেশন, মেন্টালিটিটা রেডি করবা।
আর মেন্টরশিপ, মেন্টাল প্রিপারেশনের জন্য আমাদের হালকেন্সের হিউম্যানিটিজ এন্ড বিজনেস স্টাডিজ এই যে চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার গাইডলাইন মোটিভেশন আসবে। আচ্ছা, এখানে একজন একটা খুব স্যাভেজ কমেন্ট করেছে, ইনফ্রিকুয়েন্ট আফনান একটা আবার অ্যানিমে প্রোফাইল পিকচার দিছে। প্রথমে তো অ্যানিমে প্রোফাইল পিকচার দিয়ে যেটা পোলা হয় তো সুইসাইড করা উচিত, 1 নাম্বার। 2 নাম্বার সেটা হলো যে তুই যদি এই যে একটা আর্টসের একটা এত ভালো ওয়েবিনার হচ্ছে, তুই এখানে আসে 4th সাবজেক্ট হায়ার ম্যাথ নেওয়া যাবে, তুই নিতে পারবি বে? হায়ার ম্যাথ নিলে পাস করবি বে? তুই আর্টসের ওয়েবিনার তো পাসই করতে পারবি না, এমন লাফাইতেছিস। ভালো কোনো কিছু পড়ানো হচ্ছে, এর মধ্যে যারা স্যাভেজ কমেন্ট করে, যারা ক্লাসের মধ্যে টিচারকে নিয়ে মজা করে, পিছন থেকে সাউন্ড দেয়, ও ভাবে অনেক বড় স্যাভেজ। এই যে এখানে 150 পোলাপান দেখতেছে, ট্রাস্ট মি, 150 জনের মধ্যে 150 জনই চোখে তুই মানে আসমান থেকে নামে গেলি। আমি তোর জায়গায় থাকলে ওয়েবিনারটা অফ করে চলে যাইতাম। লজ্জা লাগা উচিত তোর। আবার আইডির নাম দিছে ইনফ্রিকুয়েন্ট আফনান। তোর বয়স কত? 5? হ্যাঁ, বেবিতে পড়িস বে? আচ্ছা, তারপর ভাই কোর্সের ডিসকাউন্ট কতদিন থাকবে? এখন থেকে কত ঘন্টা? 48 ঘন্টা দিব না 72? দিলাম 72 ঘন্টা। 72টা হুট না। ইংলিশে কি সব প্রথম থেকে শুরু করা যাবে? অবশ্যই শুরু করা যাবে ভাই। ডিউতে চান্স পেয়ে আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। ভাই একটা টি শার্ট দেন, মাগনা দিব না, কিনতে হবে প্লে স্টোর থেকে। বাট যদি বাইরে চান্স ভুল করে আগামী 5 দিনের মধ্যে 1000 এনরোলমেন্ট ক্রস করে, তাহলে প্রথম 100 জনকে আমরা টি শার্ট দিব। যাও পীর ইংলিশে। আচ্ছা, ইংলিশ কই করবো? ইংলিশে কি সব প্রথম থেকে শুরু করা যাবে বলছি ভাই। সিরিয়াস অ্যাডমিশনে কি আইসিটি থেকে প্রশ্ন আসে? একটা মাত্র ভার্সিটিতে আসতো, ওটাও মানে উঠাই দিছে। ঠিক আছে, অ্যাডমিশনে আপাতত আইসিটি থেকে ওভাবে কোশ্চেন আসে না, এই আর কি। ভাইয়া জিকের জন্য কোন বই পড়বো? জিকের জন্য একটা বই পড়বা, এই যে মুরিদ খাদেম, দেখাও এই বইটা, ঠিক আছে? এবং এটা কিন্তু জিকে না, তুমি চিন্তা করো, মানুষজনের জিকের একটা বই কিন্তু এত মোটা হয়। এটা কিন্তু আমাদের বাংলা ইংলিশ জিকে, বাংলা ইংলিশ জিকে, ঠিক আছে ভাইয়া। পরিণতি, সমাজজীব বিজ্ঞান, এইসব সাবজেক্ট থেকে কি অ্যাডমিশনের প্রশ্ন করে? ইয়েস, ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ। এবার ভালো লাগছে আমার, লজিক্যাল কোশ্চেন আসছে। গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে কিনা? পৌরনীতি, সুশাসন, ইসলামের ইতিহাস, এগুলা থেকে কি অ্যাডমিশনে কোশ্চেন আসে কিনা? অবশ্যই আসে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। তুই কি বোকাচোদা নাকি? তুই এখানে পুরা 2টা পেপার পড়বি, 8টা সাবজেক্টে, ধর 8 সাবজেক্ট, 8টা সাবজেক্টে 2টা করে পেপার, প্রতি বইতে 400 করে পৃষ্ঠা, অর্থাৎ 400 ইন্টু 16, এতগুলা পেজ পড়ে তুই অ্যাডমিশনে জিকের 25 মার্কের প্রিপারেশন নিবি? তুই কি বোকা নাকি? তুই যেটা করবি, দেখ আমি তোকে আমাদের বইয়ের জিকে পার্টটা দেখাই। এইটুক হলো জিকের পার্ট, এই যে এইটুক, এই মালটা, এইটুকু হলো জিকের পার্ট। তুই কি এইটুক পড়বি, নাকি তুই 400 ইন্টু 16 অর্থাৎ নিয়ার অ্যাবাউট 8 মানে কত, 4000 প্রায় 5000 পৃষ্ঠা তুই পড়বি? বল। সো যারা আর্টসে আসো, ইউজ ইউর ফাকিং ব্রেইন। কখনো গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাডমিশনের পড়ার চিন্তা করবে না। হ্যাঁ, যদি গ্রুপ সাবজেক্ট থেকে অ্যাডমিশনের কোশ্চেন আসে, ভেরি গুড, আমি হ্যাপি, এটাতে আমার লাভ হইলো। বাট দ্যাট ডাজন্ট মিন আমি বুয়েট কেন পরীক্ষা তো দিতে পারবি না। যাও, ধরো ঢাবি ভর্তি পরীক্ষার আগের দিনকে আমি পৌরনীতি বই পড়বো, সুশাসন বই পড়বো, আমি কি ইসলামের ইতিহাস পড়বো? না, আমি পড়বো জিকে বই। তো শুরু থেকে অ্যাডমিশনের জন্য জিকে বই পড়বি, নট তোর গ্রুপ সাবজেক্ট। হ্যাঁ, গ্রুপ সাবজেক্ট আমি পড়বো, ওখান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র জানে যাবো। এই জন্য আমি আর্টসে পড়ার বদৌলতে আমার জন্য ডি ইউনিট ক্র্যাক করা ইজি হয়ে যাবে, কারণ আমার একাডেমিকের বই থেকেও বেশ কিছু কোশ্চেন আসবে। বাট দ্যাট ডাজন্ট মিন আমার একাডেমিক বই পড়ে আমি এক্সাম দিব। এটা কিন্তু সায়েন্সের পোলাপানের জন্য সত্য, যে তুই যদি কেতাবের বইয়ের ম্যাথ করে ভাবিস তুই ঢাবির এমসিকিউ পারবি, হবে না। কিন্তু কেতাবের বইয়ের ম্যাথের বেসিকটা দিয়ে ঢাবির এমসিকিউ শর্টকাট শিখাটা ইজি হয়, ওটার জন্য গাইড পড়তে হয়। ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, কোন কোন গ্রুপ সাবজেক্ট থেকে জিকে কমন পাওয়া যায়? দরকার নাই, এটা না আলোচনা হবে পরে, আমি বলবো পরে, এটা বলে দিব। এই ভাইয়া হুদাই মজা নেন কেন? আমি সিরিয়াস ভাবে বলছি, ইন্টার সায়েন্স পড়ছি 1 মাস, আফনানের কলিজা আছে। আফনানকে এত বড় একটা বান্ডা হইলো, আফনান তাও চলে আসছে, হ্যাটস অফ আফনান। ভাই কোন কোন, আচ্ছা ভাইয়া আর্টসে অপমান করছো, তাহলে সায়েন্সে থাকি। আর্টসকে আমি কেন অপমান করবো? দেখ আমি তো তাও তোকে ছোটখাটো বান দিচ্ছি। তোকে যারা আর্টসে নিবি, একটা জিনিস মনে রাখবি, আগামী 2টা বছর তোকে গোটা দুনিয়ার সাথে ফাইট করে আগাইতে হবে। বাট এই ফাইট করার পরে যেদিন ঢাবিতে চান্স পাবা, বা ঢাবির লতে পড়বা, লতে পড়ার পরে বিজিএস দিয়ে সুন্দর মতো জাজ হয়ে যাবা, সামনে পিছনে 2টা পুলিশের প্রোটোকলের গাড়িতে এলাকাতে ঢুকবা, তখন বলবা কি বা আর্টস নাকি নিয়ে মজা নিছিলিবে, তুই না বুয়েটে পড়িস, কই বুয়েটে নাই তো, ওই বুয়েটিয়ান তোমার সামনে কাট করা যাবে, ওই বুয়েটিয়ান তোমাকে হায়ার করবে অ্যাডভোকেট হিসাবে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবা, এইচএসসি লাইফে লাস্ট 2টা ব্যাপার, অপমান আসবে সামনে এবং একদমই সোজা না, নিজে 95% এফোর্ট, এটা জিনিস আমি দিয়ে একটু বাকি পার্টটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, আচ্ছা ওয়াজিদ একটু সরে যাও, মার্কেটিং করতে হবে। ওকে, দেখো
এইচএসসি লাইফটা কোনো অ্যাঙ্গেলে 1% সোজা না। ইভেন যারা আর্টস নিচ্ছ, তোমরা যদি ভাবো যে আর্টসে তো পড়াশোনা নাই, পড়াশোনা তো নাই, আমি রেজাল্ট খারাপ করছি দেখে আমাকে সবাই আর্টসে নিতে বলছে, এই ধারণা যদি করো তাইলে পড়তে হবে হলো ন্যাশনালে। কারণ কি দেখো, তোমাদের কিন্তু স্টুডেন্ট সংখ্যা কত জানো বাবারা? তোমরা কিন্তু ভুলে গেছো, বাংলাদেশে 5 লাখ হলো আর্টসের স্টুডেন্ট। তাহলে তুমি বলো তো সায়েন্সের কত? 10 লাখ? না, সায়েন্সের হলো 2.5 লাখ। ঠিক আছে, এটা কিন্তু মজার কথা। অর্থাৎ বাংলাদেশে সায়েন্সের দ্বিগুণ শিক্ষার্থী আর্টস নিয়ে পড়ে, কিন্তু তোমাদের সিট কতগুলা? তোমাদের সিট কিন্তু কম, তোমাদের সিট কম তুলনামূলক সব ভার্সিটি যোগ দিলে তোমাদের সিট অনেক কম, তোমাদের সিট অ্যারাউন্ড 10K এর মতো। তাহলে তুমি চিন্তা করো, 5 লাখ মানুষ 10,000 সিটের জন্য যাচ্ছে। তুই যদি ভাবিস যে না খুব সোজা ভাইয়া, আমি কোনো ক্লাস করব না, কোনো কোর্স কিনবো না, পড়বো, কলেজের পরীক্ষার 1 মাস আগে পড়লাম, পাস করলাম, পাস তো করবি, চান্স পাবি, সিট আছে তো 5 লাখ মানুষের সিট আছে, সিট তো নাই। এই জন্য শুরু থেকে কোর্স কিনবা। গেল 2 নাম্বার, ধরো তুমি আমার কোর্স কিনলা, এখনই কিনলা, ওয়েবিনার শেষ করে WEB26 কোড ইউজ করে কিনলা, বা ওয়েবিনারের লাস্ট পর্যন্ত যে থাকবে তাদের জন্য যে কুপনটা দেওয়া হবে সিক্রেট কুপন, সেইটাতে 1000 ডিসকাউন্ট দিয়ে কিনলা, সমস্যা নেই। কিন্তু তুমি যদি ভাবো এই কোর্স কেনার জন্য তুমি চান্স পাবা না, তুমি কি ভাববা যে তুমি এই বইটা পড়ার জন্য চান্স পাবা না? মনে রাখবা ওইটা স্টক আউট ভাই, এটা আছে কিন্তু এটা নিতে পারে। আচ্ছা যাও, যে বই এখন নে পরে নাকি আমার এটা বিষয় না, বাট মনে রাখবে এইচএসসি লাইফে তোমার বই, তোমার টিচার, তোমার কোর্স, তোমার এক্সাম ব্যাচ, তোমার প্রাইভেট, তোমার টিউটর, তোমার স্টাডি মেট, তোমার এভরিথিং হইল শুধুমাত্র 5% থেকে 10%, বাকি 95% হলো সেলফ। অর্থাৎ একটা কোর্স নেওয়ার পরে আমি কিন্তু, তুই আমার টাকা দেওয়ার পরে হ্যাঁ প্রথম কয়েক মাস তেলাবো, তারপরে কিন্তু পুরো জিনিসটা তোর। অর্থাৎ নিজের এফোর্টটা থাকতে হবে। প্রতিদিন কলেজ করে আসে গ্রুপ সাবজেক্ট গুলা নিয়ে বসা, প্রতিদিন রাতের বেলা জিকে 2 পেজ পড়া, জিকের একটা পেজে লাইক দেওয়া, সেখান থেকে 2-1টা করে ইনফরমেশন দেখা, অ্যাডমিশনের গ্রুপগুলোতে চোখ রাখা, এই ছোটখাটো কাজগুলা কিন্তু তোমার ডেডিকেশনের অংশ। অর্থাৎ তোমার ওন এফোর্ট এইচএসসি লাইফের 95%। সো কোর্সটা তোমাকে একটা হেল্প করবে, কারণ যখন তুমি একটা জায়গায় টাকা দিয়ে দিছো, আর্টসের তো এমনিও বাংলাদেশে কোর্সই নাই, যারা আর্টসের পোলা বানাচ্ছিস তাকে তো কোর্সই নাই। আর তুই দেখ, সায়েন্সের চেয়ে আর্টসের অডিয়েন্স দ্বিগুণ হওয়া সত্ত্বেও সায়েন্সের ওয়েবিনার করতেছিল 2000 মানুষজন লাইভে, এবং রেজিস্ট্রেশন করছিল 17,000। তোদের রেজিস্ট্রেশন করছে মাত্র কত, 3,000 না 4,000 ওরকমই, আর তোদের লাইভ দেখতেছে মাত্র 150 জন। তাহলে দেখ তোদের মতো মোটিভেশনের কত অভাব। সেই জন্য কিন্তু যারা শুরু থেকে ডেডিকেটেড, যারা শুরু থেকে পড়া শুরু করবে, কোর্স নিবে, বই নিবে শুরু থেকে, তারাই চান্সটা পাবে। কারণ তোদের যেমন অডিয়েন্স বেশি, কিন্তু ওই অনুপাতে সিট নেই।